আসসালামু আলাইকুম। মমিনুরস টিচিং হোমের নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নেই এই অধ্যায়ের 217, 18 এবং 219 পৃষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করা হবে। 217 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটি যে টপিক সেটি হলো আলোচনা ও সমালোচনার সময়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আলোচনা ও সমালোচনার সময় যেসব বিষয় নিয়ে আমাদের বিবেচনায় রাখতে হয় সেগুলো হলো যেমন শান্ত থাকা, ভিন্ন মতকে ইতিবাচকভাবে দেখা, ভিন্ন মত বোঝার চেষ্টা করা, ভিন্ন মতের যুক্তিগুলো ভালো করে বুঝে নেওয়া, নিজের ভুল স্বীকার করা, ইতিবাচকভাবে শেষ করা। তো আলোচনা ও সমালোচনার সময়ে যেসব বিষয় নিয়ে বিবেচনায় রাখতে হবে তার প্রথম পয়েন্ট যদি আমরা বলতে যাই তাহলে সেটি হলো শান্ত থাকা। অর্থাৎ আলোচনার সময় আমাদের শান্ত থাকতে হয়। মত প্রকাশ ও ভিন্ন মত প্রকাশের সময়ে আলোচকদের মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি তৈরি হতে পারে। এই অনুভূতি নিয়ন্ত্রণ করে আলোচনা এগিয়ে নিতে হয়। অর্থাৎ আলোচনার সময়ে সবসময় শান্ত অবস্থায় থাকতে হয়। মত প্রকাশ ও ভিন্ন মত প্রকাশের সময় আলোচকদের মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি হয়। এই অনুভূতি নিয়ন্ত্রণ করে আলোচনা এগিয়ে নিতে হয়। নিজের ব্যাপারে সমালোচনা শুনলেই প্রথমে মানুষ আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে। স্বাভাবিকভাবে নিজের ব্যাপারে কোনো আলোচনা শুনলে সেটা প্রথমেই মানুষ সেই বিষয়ে আত্মপক্ষ নিজের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এই চেষ্টার ফলে তৈরি হয় রাগ ও অন্যান্য নেতিবাচক আবেগ। যখন আত্মপক্ষ সমর্থন করা হবে তখন আমাদের ভিতরে তৈরি হবে রাগ এবং নেতিবাচক আবেগ। এই নেতিবাচক আবেগকে পাশ কাটিয়ে শান্ত থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ বিভিন্ন প্রকার যে আত্মপক্ষ সমর্থন করা, এই আত্মপক্ষ সমর্থন করার ফলে আমাদের ভিতরে যে রাগ তৈরি হয় সেই রাগ ও অন্যান্য নেতিবাচক যে আবেগ সৃষ্টি হয় এসব নেতিবাচক আবেগকে পাশ কাটিয়ে শান্ত থাকতে পারলেই একটা আলোচনা সার্থক বলে বিবেচিত হবে। ভিন্ন মতকে ইতিবাচকভাবে দেখা, অর্থাৎ সাধারণত আলোচনার মাধ্যমে অনেক ছোট বড় ভুল তুলে ধরা হয়। ভুল ধরা পড়াই হলো ভুল সংশোধনের প্রথম পদক্ষেপ। অর্থাৎ ভুল যেটা ধরা পড়বে সেটা ভুল সংশোধনের প্রথম পদক্ষেপ। তাই সমালোচককে বন্ধু হিসেবে ভাবতে হবে। অর্থাৎ সমালোচককে এখানে আমাদের বন্ধু হিসেবে ভাবার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমার বিষয়ে যে কোনো প্রকারের সমালোচনা করা হোক না কেন সেটাকে আমাদেরকে বন্ধু হিসেবে বিবেচনায় আনতে হবে। ভিন্ন মত বোঝার চেষ্টা করা, আলোচনা ও সমালোচনার সময়ে আমাদের যে বিষয়ে গুরুত্বপূর্ণভাবে বিবেচ্য বিষয়ে আনতে হবে সেটা হলো ভিন্ন মত বোঝার চেষ্টা করা। ভিন্ন মত বোঝার চেষ্টা করা, সমালোচক কী বলতে চাচ্ছেন তা বোঝার চেষ্টা করতে হবে। সমালোচককে তার মতামত ব্যক্ত করতে হবে। ব্যক্ত করার জন্য শুধু ব্যক্ত করতে বললেই হবে না, ব্যক্ত করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। সমালোচকদের সম্পূর্ণ বক্তব্য শোনার পর সেই বক্তব্যের যে ভালো দিকগুলো সেগুলো আমাদের চিন্তা করতে হবে এবং নেতিবাচক যে চিন্তাগুলো আছে সেগুলো আমাদের বর্জন করতে হবে। চতুর্থ নম্বরে আমাদের বলা যায় যে ভিন্ন মতের যুক্তিগুলো ভালো করে বুঝে নেওয়া। অর্থাৎ আলোচনা এবং সমালোচনার ক্ষেত্রে অবশ্যই ভিন্ন মত আসবে। এই ভিন্ন মতগুলো আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। ভিন্ন মতের জন্য সমালোচককে প্রথমেই ধন্যবাদ জানাতে হবে। কোনো একটা ভিন্ন মত আসলে অবশ্যই সেই বিষয়টাকে আমাদের ধন্যবাদ বলে স্বাগতম জানাতে হবে। তার বক্তব্য স্পষ্ট করে বোঝার জন্য প্রয়োজনে তাকে কিছু প্রশ্ন করা যেতে পারে। অর্থাৎ তার বক্তব্যটা যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে সেটা স্পষ্ট করার জন্য তাকে পুনরায় কিছু প্রশ্ন করে পরিষ্কার হওয়া যেতে পারে। নিজের ভুল স্বীকার করা, 5 নম্বর পয়েন্টে আমাদের আসছে নিজের ভুল স্বীকার করা। অন্যের সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের মতের কোনো পরিবর্তন আনতে চাইলে তা আনা উচিত। এমনকি নিজের বক্তব্যে কোনো ভুল থাকলে সেটা স্বীকার করে নিতে হবে। অর্থাৎ নিজে কোনো ভুল করলে সেই ভুলটাকে আমাদের স্বীকার করে এগিয়ে যেতে হবে। 6
6 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো ইতিবাচকভাবে শেষ করা। আলোচনা এবং সমালোচনার ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইতিবাচকভাবে শেষ করা। আলোচনা ও সমালোচনার মাধ্যমে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত পৌঁছানো নাও যেতে পারে, অর্থাৎ আলোচনা এবং সমালোচনার মাধ্যমে একটা বিরোধ নিষ্পত্তি নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সুন্দরভাবে আলোচনা শেষ করতে হবে একটা শান্তি শৃঙ্খল পরিবেশের মাধ্যমে। আলোচনার পুরো সময় জুড়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা উচিত, অর্থাৎ একদম সহানুভূতিশীল হওয়া উচিত। কোনো একটি বই নিয়ে আলোচনা করা যেতে পারে। এই আলোচনা লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। বইয়ের আলোচনা করার আগে বইটি ভালোভাবে পড়ে নিতে হবে, অর্থাৎ কোনো বই সম্পর্কে আমাদের যখন আলোচনা করব তখন আমাদের ওই বইটা সম্পর্কে ভালোভাবে পড়ে নিতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা আগুনের পরশমণি বইটা যখন পড়ব কিংবা আরেক ফাল্গুন বইটা পড়ব, তখন আমাদের কি করতে হবে, ওই বইয়ের লেখক থেকে শুরু করে ওই বইটা কবে প্রকাশ হয়েছে, ওই বইয়ের সংস্করণ, ওই বইয়ের প্রকাশককে, কোন এর প্রচ্ছদ কী এবং এই বইয়ের যাবতীয় বিষয় আমাদের বিবেচনায় আসবে যখন আমরা বইয়ের আলোচনা করব। এখানে দেওয়া হয়েছে বইয়ের আলোচনায় আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের একটি বইয়ের নাম এখানে আছে। তো বইয়ের আলোচনায় দেখা যাচ্ছে কোনো একটি বই নিয়ে আলোচনা করা যেতে পারে। এই আলোচনা সাধারণত লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে, অর্থাৎ আলোচনাগুলো লিখিত এবং মৌখিক এই দুই প্রকারেরই হতে পারে। বইয়ের আলোচনা করার আগে বইটি আমাদের ভালোভাবে পড়ে শেষ করতে হবে। একটি বইয়ের আলোচনা একজন করতে পারে, আবার একটি বই নিয়ে কয়েকজন লোক দলগতভাবে আলোচনা করতে পারে, অর্থাৎ একটি বইয়ের আলোচনা একজন করতে পারে, আবার একটি বই নিয়ে কয়েকজন দলগতভাবে আলোচনা করতে পারে। এখানে হুমায়ুন আহমেদের পরশমণি বইটির উপর একটি লিখিত আলোচনা দেওয়া হলো। বইয়ের নাম আগুনের পরশমণি, অর্থাৎ হুমায়ুন আহমেদের একটি বইয়ের নাম হলো আগুনের পরশমণি। এটার লেখক হলো হুমায়ুন আহমেদ। প্রকাশক বিদ্যা প্রকাশ, ঢাকা থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশকাল 1986 সাল। প্রচ্ছদ কাইম চৌধুরী এবং এই বইটির মূল্য 45 টাকা। অর্থাৎ বইয়ের যখন আলোচনা করব সেই বইয়ের সামগ্রিক বিষয়টা আমাদের এখানে স্থান পাবে। হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি একটি উপন্যাস। প্রসঙ্গতই বলা যায় যে এই আগুনের পরশমণি এই উপন্যাসটি নবম শ্রেণীর বাংলা বইয়ের 7 পেজে আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের এই আগুনের পরশমণি, প্রথমত আমরা জানলাম যে আগুনের পরশমণি একটি উপন্যাস। এটি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। উপন্যাসটি মাত্র কয়েকদিনের ঘটনা বর্ণিত হয়েছে, অর্থাৎ আমরা যখন মূল বইটা পড়ব তখন সেখানে অনেক হিউজ তথ্য সেখানে দেওয়া থাকবে, অর্থাৎ সেখানে অনেক তথ্য আছে, কিন্তু আমরা যখন আলোচনা করব তখন আমরা বইয়ের মূল পার্টগুলো আমরা আলোচনা করব। উপন্যাসটিতে মাত্র কয়েকটা দিনের বর্ণনা রয়েছে, বর্ণনা করা হয়েছে। ঢাকা শহরে একদল গেরিলা যোদ্ধা ঢুকে পড়ে। প্রথমত এই আগুনের পরশমণি বইয়ে এটা মূলত মুক্তিযুদ্ধ নির্ভর একটি উপন্যাস। এই উপন্যাসে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে একদল গেরিলা যোদ্ধা ঢুকে পড়ে এবং তারা কয়েকটি অপারেশনে অংশ নেয়। এটি উপন্যাসের মূল কাহিনী, অর্থাৎ আমরা 2-3 লাইনে সারমর্মটা বলে ফেলতে পারছি যে আগুনের পরশমণি এই উপন্যাসটা কি সম্পর্কিত। অর্থাৎ ঢাকা শহরে একদল গেরিলা যোদ্ধা ঢুকে পড়ে এবং তারা কয়েকটি অপারেশনে অংশ নেয়। এটি এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এখন আগুনের পরশমণি এই উপন্যাসের যদি আমরা খেয়াল করি তাহলে যেটা দেখতে পাই সেটা হলো কেন্দ্রীয় চরিত্রে আছে বদিউল আলম, সে গেরিলা দলের প্রধান। অর্থাৎ এই বইয়ের এই যে আগুনের পরশমণি এই বইয়ের যে উপন্যাস, এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র সেই চরিত্রে আছে বদিউল আলম। সে গেরিলা দলের প্রধান। অপারেশন সম্পন্ন করার জন্য সে ঢাকা শহরে একজন সরকারি কর্মচারীর বাড়িতে আশ্রয় নেয়
এই কর্মচারী হলেন মতিন সাহেব, যিনি তার স্ত্রী ও 2 মেয়ে নিয়ে ঢাকায় একটি একতলা বাড়িতে থাকেন। উপন্যাসের অবরুদ্ধ ঢাকা চিত্র ফুটে উঠেছে, অর্থাৎ আগুনের পরশমণি বইয়ের যে অবরুদ্ধ ঢাকা চিত্র তুলে ধরা হয়েছে সেটা এখানে বিবেচনায় আসছে। এ সময়ে পাকিস্তানি মিলিটারি ঢাকা শহরকে পুরো নিয়ন্ত্রণে রেখেছিল। সময়ে অসময়ে কারফিউ জারি করে মানুষকে ঘরে থাকতে বাধ্য করত। কখনো কখনো মানুষকে ধরে কিংবা বাস থেকে নামিয়ে লাইনে দাঁড় করিয়ে গুলি মেরে ফেলত। সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎকণ্ঠা ছিল, কিন্তু পাকিস্তান সরকার দেখাইতে চাইতো সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু বদিউল আলম তার দল নিয়ে ঢাকায় ঢুকে বিভিন্ন অপারেশনের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছে ঢাকা স্বাভাবিক নেই। দেশের অবস্থা জানার জন্য সাধারণ মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শোনার চেষ্টা করত। অপারেশনে অংশ নিয়ে বদিউল আলম গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। উপন্যাসের শেষে হুমায়ুন আহমেদ লিখেছেন, আকাশ ফর্সা হতে শুরু করেছে এবং অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার ইঙ্গিতের মধ্য দিয়ে উপন্যাসের পরিসমাপ্তি হয়েছে। তাহলে আমরা আগুনের পরশমণি বইয়ে যেটা দেখতে পারছি যে এই গল্পটা, এই উপন্যাসটা মূলত শুরু হয়েছে ঢাকা শহরে একদল গেরিলা যোদ্ধা ঢুকে পড়াকে কেন্দ্র করে, এবং এই উপন্যাসটা শেষ হয়েছে দেশ স্বাধীন হওয়ার ইঙ্গিতের মধ্য দিয়ে। এই উপন্যাসটি মূলত শেষ হয়েছে। উপন্যাসের কাহিনী দিয়ে, উপন্যাসের যে কাহিনী, এই কাহিনীটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হুমায়ুন আহমেদের একটি মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস। তো উপন্যাসের কাহিনীর মধ্য দিয়ে যুদ্ধকালীন সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বাস্তব চিত্র উঠে এসেছে। একই সঙ্গে ওই পরিস্থিতিতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কোন পর্যায়ে ছিল তা ধরা হয়েছে। অর্থাৎ উপন্যাসের কাহিনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ের বাস্তব চিত্র উঠে এসে, একই সঙ্গে ওই পরিস্থিতিতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কোন পর্যায়ে ছিল সেগুলো তুলে ধরা হয়েছে। সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরেও একদল গেরিলা যোদ্ধা দেশ স্বাধীন করার পেছনে ভূমিকা রেখেছে, তা এই উপন্যাস থেকে জানা যায়। উপন্যাসের ভাষা সরল, চরিত্রগুলো জীবন্ত। উপন্যাসটির কাহিনীর উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন। যেসব বিষয় বিবেচনায় আনতে হয়, যেমন লেখক, প্রকাশক, প্রকাশকাল, প্রচ্ছদ শিল্পী ইত্যাদি তথ্য দিতে হয়। বইটি কোন প্রেক্ষাপটে রচিত সেটা আমাদের উল্লেখ করতে হয়। লেখকের বক্তব্য বোঝার চেষ্টা করতে হয় এবং তা নিজের ভাষায় লিখতে হয়। বইয়ের ভালো মন্দ দিকগুলো তুলে ধরতে হয়। বইটির কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে সেগুলো উল্লেখ করতে হয়। এখানে শুধু বই নিয়ে যে আলোচনা হবে এমনটা বিষয় না, তোমার পছন্দের একটি কবিতা নিয়ে এখানে আলোচনা করা যায়। সম্প্রতি পড়েছি এমন একটি ছোট গল্প নিয়ে আলোচনা করা যায়। যে কোনো একটি নাটক নিয়ে আমরা আলোচনা করতে পারি। অর্থাৎ নাটকের যে বিভিন্ন দিকগুলো আছে ওই দিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনায় আনতে পারি। বইয়ের নাম হিসেবে আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করেছি। সেটা হলো, বইয়ের নাম হিসেবে বলা যায় আরেক ফাল্গুন, যে কোনো একটা নাটক যেমন রক্তাক্ত প্রান্তর, এই দুইটা বিষয় আমাদের দেখতে হবে। এছাড়া আরও কিছু আছে, যেমন কবিতা হিসেবে বলা যায় রানার সুকান্ত ভট্টাচার্যের। এছাড়াও আছে ফাল্গুন, এটার সংস্কার হয় ফেব্রুয়ারি 2016 সালে। এটার প্রকাশক অনুপম প্রকাশনী। এটার প্রচ্ছদ করেছে ধ্রুব। এই বইয়ের মূল্য হলো 200 টাকা। যে কোনো একটি নাটক নিয়ে আলোচনা হতে পারে, যেমন একটি নাটক যদি বলা যায় যে রক্তাক্ত প্রান্তর। এছাড়াও বিভিন্ন আরও নাটক হতে পারে, যেমন অপরিচিতা, এরকম নাটকের নাম আমরা বলতে পারি। যেমন এখানে
রক্তাক্ত প্রান্তর এই বইয়ের লেখক হলো মুনীর চৌধুরী। এটা প্রকাশিত হয় 1962 সালে, প্রকাশক বিভাস। এবং এই যে রক্তাক্ত প্রান্তর এই বইটার মূল্য হলো, এই নাটকের বইটার মূল্য হলো 200 টাকা। এই যে রক্তাক্ত প্রান্তর এই নাটকে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আর যদি আরেক ফাল্গুন বলা যায় তাহলে এটা 1971 সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রচিত একটি বই।